আপনি কি এরকম একটা পাওয়ারফুল ফোন কিনতে চান যেটা নিজের পায়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, এই ফোনটা নিয়ে কথা বলছিলাম। এটা নিজের পায়ে দাঁড়াইতে পারে। এই যে দেখেন দাঁড়ায় আছে, এটার আশেপাশে কিন্তু কিছুই নাই। এই যে আপনি চাইলে কিন্তু এটা যে কোনো অবস্থায় দাঁড়া করায় রাখতে পারবেন। আর এটা কিন্তু খুবই পাওয়ারফুল ফোন। আর লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলতেছিলাম, আর এর নাম হচ্ছে গ্যালাক্সি S24। আর এই S24টা লাখ টাকার ফোন হলেও 2025 সালে শুরুর দিক দিয়ে সেটার প্রাইস কমে কিন্তু অনেক অনেক বেশি কমে গেছে। মানে 60,000 টাকার নিচে চলে আসছে। অ্যারাউন্ড 60,000 টাকা এখন পাওয়া যাচ্ছে। তো আপনি যদি এখন চান যে একটা 60,000 টাকা দিয়ে ফোন কিনবেন, আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট ডিল হতে পারে। কিন্তু এটার মধ্যে কিছু কিছু টুকটাক ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে আমি এই ডিভাইসটাকে আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ইউজ করতেছি। আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো আপনি যদি এই ডিভাইসটা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে গ্যাজেটম্যানের সাথে। আপনি গ্যাজেটম্যানের কাছে এই ডিভাইসটা একটা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। আর যদি আপনারা রোজার মাসে গ্যাজেটম্যান থেকে যে কোনো ডিভাইস পারচেস করেন তাহলে কিন্তু একটা আইফোন 11 জিতে নিতে পারেন। তাদের এই জায়গায় একটা ক্যাম্পেইন চলতেছে। আপনি তাদের কাছ থেকে যে কোনো ডিভাইস কিনলে কিন্তু আপনি এই ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চেক করে আসবেন। এই S24 এর ডিজাইন যদি দেখেন তাহলে দেখবেন যে S25 যেটা আসছে কিছুদিন আগে সেটার মতোই একদম সেম ডিজাইন, জাস্ট ক্যামেরা বাম্পের মধ্যে ওইটার মধ্যে জাস্ট রিং বসায় দিচ্ছে। আপনি কিন্তু চাইলে এই S24 এর মধ্যেও থার্ড পার্টি রিং কিনে বসাতে পারবেন, মানে এটাকে S25 এর মতো বানায় ফেলতে পারবেন। তাছাড়া একটা চেঞ্জও আমার চোখে পড়ে নাই সত্যি বলতে। বিল কোয়ালিটি বলেন, ডিজাইন বলেন, সবকিছু একদমই সিমিলার। যেরকম S23 থেকে যখন 4 আসে তখন কিন্তু এর যে ফ্রেমটা রয়েছে সেটা বক্সিয়ার করে দেয়, যার কারণে কিন্তু এই ফোনের পায়ে শক্তি বাড়ছে এবং এটা দাঁড়াইতে পারে এভাবে। আর S25টাও কিন্তু ফ্রেমটা এরকম ফ্ল্যাট, যার কারণে এর ডিজাইন নিয়ে আর কথা বলার মতো নতুন কিছু নাই। স্যামসাং এর সিগনেচার ডিজাইন, যেটা আপনি 15,000 টাকার ফোন কিনলেও এরকম ডিজাইন পাবেন, লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেম ডিজাইনটাই পাবেন। যদিও কিনা এখন তাদের বাজেট ফোনগুলোর ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছে, তারা এই ক্যামেরা লেন্সগুলোর মধ্যে এখন বাম্প অ্যাড করতেছে। যাই হোক, এখন এই S24 এর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। স্যামসাং এর যে বেস ভেরিয়েন্টের ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে, মানে এই ধরনের S22 বা S24, S25, এই বেস ভেরিয়েন্টের ফোনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি হ্যান্ডি। আমার এই পিচি হাতের মধ্যে খুবই সুন্দরভাবে এঁটে যায়। আর এটার ডিসপ্লের যে বেজেলটা, এটা এতটাই ন্যারো, হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে ধরেই বসে আছি। এটার মধ্যে কিন্তু 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনি যদি S23 দেখেন তাহলে সেটার মধ্যে দেখবেন যে 6.1 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনের সাইজ সেম রেখেই S24 এর মধ্যে এসে 6.2 ইঞ্চি ডিসপ্লে হয়ে গেছে। তার মানে হচ্ছে বেজেল কিন্তু S23 থেকে এটা আরো বেশি কমে গেছে, যার কারণে হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে ধরে বসে আছি। এখানে কিন্তু একটা ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে ইউজ করা হয়েছে। S23 যেই ফোনটা রয়েছে সেটার মধ্যে কিন্তু কোনো অবস্থাতেই LTPO ডিসপ্লে থাকতেছে না, এটা একটা LTPO ডিসপ্লে। আর এই ডিসপ্লের মধ্যে অবশ্যই 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 2600 নিটস। এখন কিন্তু S25 আলট্রা যেটা আসছে সেটার মধ্যেও কিন্তু এখনো 2600 নিটস পিক ব্রাইটনেস। বাট এই যে ধরনের চাইনিজ যে ফোনগুলো রয়েছে, এটা হচ্ছে MI14, তো এই ধরনের ফোনগুলোতে দেখা যায় যে 6000 কিংবা 7000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে, যদিও কিনা এটার মধ্যে মেবি 4000। যাই হোক, চাইনিজ ফোনগুলো হচ্ছে যে নাম্বারের দিকে দৌড়াচ্ছে, আর হচ্ছে ফ্ল্যাগশিপ যেই মানে ভালো ফোনগুলো রয়েছে সেগুলো আসলে নাম্বারের পিছনে ধরে না, তারা আসলে কাজে কর্মে দেখায়। যেরকম আপনি দেখবেন যে অ্যাপেল কিন্তু নাম্বার বাড়ায় না, স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেইটাও নাম্বারের পিছনে খুব একটা দৌড়ায় না, যার কারণে আমার কাছে পার্সোনালি এগুলো ভালো লাগে এবং এগুলো কিন্তু একুরেটলি দেয়। আর এটা ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলার মতো মনে হয় না যে আমার আসলে কিছু আছে, কারণ এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন, তাও আবার স্যামসাংয়ের কাছ থেকে, এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো সাহস মনে হয় না যে কারো আছে। আর আমার সেই সাহস তো মানে আরও 2-4 বছরে হবে কিনা সন্দেহ আছে। তো এটা ডিসপ্লে নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। ডিসপ্লেটা এক কথায় অসাধারণ লেভেলের একটা ডিসপ্লে। এখন পর্যন্ত স্টিল নাও আমার ইউজ করা যতগুলো ফোন রয়েছে, হ্যাঁ অনেক ফোন ইউজ করার সুযোগ হয়েছে, সবগুলোর মধ্যে এই S24 এর ডিসপ্লেটাই বেস্ট মনে হয়েছে। ডিসপ্লের টাচ রেসপন্স বলেন, কালার বলেন, ডিসপ্লের একুরেসি বলেন, কিংবা বেজেলের কথা চিন্তা করেন, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এটা একটা বেস্ট ডিসপ্লে মনে হয়েছে। এই S24 এর ডিসপ্লে নিয়ে আপনি যতই খুশি হন না কেন, এটার পারফরমেন্স সেকশনে আসলে অবশ্যই আপনাকে একটু হতাশ হতে হবে। না, আমি এটা বলতেছি না যে S24 এর পারফরমেন্স খারাপ, এটার মধ্যে একটা Exynos চিপ ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমার হাতে যে ইউনিট, এটা একটা Exynos ইউনিট। আপনি চাইলে কিন্তু এটার স্ন্যাপড্রাগন ইউনিটও কিনতে পারবেন। স্ন্যাপড্রাগন কিনতে গেলে অবশ্যই আপনাকে 5-7 হাজার টাকা বেশি গোনা লাগতে পারে। আমি এক্স্যাক্টলি শিওর না যে কত টাকা বেশি, কিন্তু কিছু টাকা বেশি অ্যাড করতে হবে। আর এই Exynos এর অবস্থাটা কিরকম আমি জাস্ট আপনাদেরকে একটু মানে বুঝাই। S23 যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা রয়েছে সেটার সাথে যদি আপনি এই S24 এর Exynos ভেরিয়েন্টটা সাইড বাই সাইড পারফরমেন্স এবং ক্যামেরাতে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে S23টা এই S24 থেকে বেটার পারফর্ম করতেছে। আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে S24 এর যে Exynos ভেরিয়েন্টটা রয়েছে সেটার কি অবস্থা। এটা পারফরমেন্স আমি খারাপ বলতেছি না, বাট একদম যে অনেক বেশি ভালো সেটাও না। একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যখন আপনি আরেকটা ফ্ল্যাগশিপ ফোনে যাবেন, অবশ্যই আপনার এক্সপেকটেশন থাকবে একটু বেশি। যেরকম S23 আপনি ইউজ করতেছেন, আপনি চাচ্ছেন 4 কিনবেন, তো 4 এ এসে যদি আপনি আরো পারফরমেন্স খারাপ পান কিংবা ক্যামেরার আউটপুট যদি খারাপ আসে, তাহলে বিষয়টা আসলেই মানে মেনে নেওয়ার মতো না। এটা আমিও কোনো অবস্থাতেই মেনে নেব না যে বেশি টাকা খরচ করে আমি আরো খারাপ ফোন কিনবো। তো যারা S24টা নিতে চাচ্ছেন অবশ্যই খুঁজে আমার মনে হয় যে স্ন্যাপড্রাগনটাই দেখা উচিত, তাহলে আপনি একটা বেটার
বেটার আউটপুট পাবেন। আমি আবারও বলতেছি, এটার মধ্যে যে Exynos-এর 2400 চিপটা ইউজ করা হয়েছে সেটা খারাপ না, ভালো, কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে অনেকটাই পিছিয়ে আছে। এই S24টা যে শুধুমাত্র স্ন্যাপড্রাগন এবং Exynos-এর ক্যাচাল সেইটাই না, আরো কিছু ক্যাচাল আছে। তার মধ্যে হচ্ছে অন্যতম যে ক্যাচালটা সেটা হচ্ছে স্টোরেজ ভেরিয়েন্ট। আপনি যদি এটার ভেজ ভেরিয়েন্ট নেন, মানে হচ্ছে 128 জিবি যে ভেরিয়েন্টটা সেটা নেন, তাহলে আপনি UFS 3.1 স্টোরেজ টাইপ পাবেন। আর যদি আপনি 256 কিংবা এর বেশি স্টোরেজ ভেরিয়েন্টের ফোনগুলো নেন, তখন কিন্তু আপনি UFS 4.0 যে স্টোরেজ টাইপ রয়েছে সেটা পাচ্ছেন। তার মানে বুঝতেই পারতেছেন যে স্টোরেজ যদি বেশি নেন তাহলে কিন্তু ওই জায়গায় আপনি স্পিড বেশি পাচ্ছেন। তো এত হিজিবিজি যদি না বুঝেন, তাহলে আপনাকে স্ট্রেট কাট বলি যে আপনাকে আসলে কি করা উচিত। আপনি অবশ্যই Exynos ভেরিয়েন্টটা না কিনে আপনাকে একটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট খুঁজে বের করতে হবে, সেটা কিনবেন। আর হচ্ছে এই S24 এর 256 জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা নিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে একদমই সেফ এবং ভালো একটা পারফরমেন্স পাবেন। স্যামসাং এর S সিরিজগুলো ক্যামেরার জন্য কতটা বেটার সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আর এই বেস ভেরিয়েন্ট যেগুলো রয়েছে, মানে S20 অথবা S24, S25 যে ফোনগুলো রয়েছে সেইগুলোর সাথে আবার অনেকেই দেখলাম যে আলট্রা যে ভেরিয়েন্ট রয়েছে সেটাকে মিলিয়ে দেয়। আলট্রা মানে S25 আলট্রা অথবা S24 আলট্রা যেগুলো রয়েছে সেগুলোর মেইন লেন্স এবং এই যে বেস ভেরিয়েন্টগুলো সেগুলোর মেইন লেন্সের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। যেরকম এই S24 এর যে মেইন লেন্সটা রয়েছে সেটা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স এবং এর পাশে একটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকতেছে, যেটা 3x অপটিক্যালি জুম করা যায়, এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এটার মধ্যে কিন্তু আপনি কোনো অবস্থাতেই 100x এর সুবিধা নিতে পারবেন না। এটা দিয়ে সর্বোচ্চ আপনি জুম করতে পারবেন 30x পর্যন্ত। এটাও কিন্তু ডিজিটাল জুম এবং অপটিক্যালি কিন্তু 3x পর্যন্ত জুম করা যায়। আর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনি যদি এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছে আর খুবই স্যাচুরেটেড ছবি। আর স্যামসাং এর কাছ থেকে এখন আমরা এরকম কালারফুল ছবিগুলাই পাই, আর কালারফুল ছবিগুলাই মানুষজন বেশি পছন্দ করে। অনেকেই দেখলাম যে আইফোনের ছবি পছন্দ করতেছে না, কিন্তু সাইড বাই সাইড যদি স্যামসাং এর এরকম কালারফুল ছবিগুলো দেখা যায় সেগুলাই পছন্দ করতেছে। আর এর 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক বেশি ভালো ছিল, ইভেন লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে। আপনি যদি লো লাইটে ছবি তোলেন তাহলে একটু প্যারা খাবেন হচ্ছে প্রসেসিং নিয়ে। শুধুমাত্র লো লাইট না, ডে লাইটেও দেখলাম যে মেইন লেন্স দিয়ে ছবি তোলার পরে একটু লম্বা সময় নিয়ে প্রসেস করে। তো এই প্রসেসিং যে টাইমটা সেটাও কিন্তু আপনি Exynos ভেরিয়েন্ট যদি নেন তাহলে একটু খানিকটা মানে ডিফারেন্স আপনি দেখতে পাবেন Exynos এবং স্ন্যাপড্রাগনের মধ্যে। তো এটা আহামরি ডিফারেন্স না, স্লাইটলি ডিফারেন্স হয়তো বা দেখতে পাবেন। আর ইমেজ প্রসেসিং এর বিষয়টা কিন্তু স্ন্যাপড্রাগনে বেটার হয়ে থাকে এই Exynos থেকে, যার কারণে Exynos ভেরিয়েন্ট থেকে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ছবিগুলো একটু বেটার হয়। তারপর যদি আলট্রা এবং টেলিফোটো লেন্সের ছবিগুলো দেখেন সেগুলো খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছিল, বাট লো লাইটে গেলে একটু স্ট্রাগল করতে দেখলাম যে লো লাইটে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন নিয়ে আসে। বাট নয়েজ এবং গ্রেন আনলেও প্রসেস করার পরে কিন্তু ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায়। এটা নিয়ে আই থিঙ্ক কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। কিন্তু এই S24টা যদি আপনি নেন তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই এনজয় করবে হচ্ছে এর 3x টেলিফোটো লেন্সটা দিয়ে পোর্ট্রেট ছবিগুলো। এর পোর্ট্রেটটা এতটাই একুরেট এবং শার্প ডিটেইল ছবি দিতে পারতেছিল, আমি সত্যি বলতে সারপ্রাইজ যে একটা ফোন থেকে এত ভালো পোর্ট্রেট ছবি পাওয়া যায়। এটার সাথে সাইড বাই সাইড আমি আইফোন 15কে কম্পেয়ার করে দেখেছি যে আইফোন 15 থেকে পোর্ট্রেট ছবির দিক দিয়ে এই S24টা অনেক অনেক বেশি বেটার, এবং ম্যাক্সিমাম মানুষজনের কাছে এটা ভালো লাগবে। যদি কিনা কারো আইফোনের ভিভিড ফিলটা ভালো না লাগে আর কি, তাহলে আপনার কাছে এটা অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু খুব শীঘ্রই এই S24 এর সাথে আইফোন 15 এর একটা কম্পারিজন ভিডিও আনতে যাচ্ছি, তাহলে আপনারা আই থিঙ্ক সাইড বাই সাইড দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আপনার কাছে বেটার মনে হয়। আমার কাছে পার্সোনালি এর পোর্ট্রেটগুলো অনেক বেশি ভালো লাগছে। আপনারা হয়তো সবাই জানেন যে স্যামসাং এর এই S সিরিজের ফোনগুলো দিয়ে 8K তে ভিডিও রেকর্ড করা যায়। এটার মেইন লেন্স দিয়ে কিন্তু আপনি 8K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু আমি শিওর না যে কয়জন 8K তে ভিডিও করে। 8K তে ভিডিও করলে আপনার স্টোরেজ কিছুক্ষণের মধ্যে ফুল হয়ে যাবে। তো আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে হয়তো বা 8Kটাকে কাজে লাগাইতে পারবেন। আমি শিওর না যে কয়জন ইউজ করবে, আমি নিজে ইউজ করি না কারণ আমার পিসিতে এত স্টোরেজ নাই। কিন্তু ম্যাক্সিমাম মানুষজন যেটা ইউজ করবে সেটা হচ্ছে এই ফোনের পোর্ট্রেট ভিডিও। আর এই পোর্ট্রেট ভিডিওটাও খুবই একুরেট ছিল। এটার 1x এবং 3x দিয়ে কিন্তু আপনারা পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। তো চলুন এর পোর্ট্রেট ভিডিওর একটা স্যাম্পল দেখে আসি। রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর পোর্ট্রেট ভিডিও, মানে 4K 30 fps রেকর্ড করা হচ্ছে। এটা দিয়ে আপনি চাইলে 60 fps করতে পারবেন না, 1080p 30 fps রেকর্ড করতে পারবেন। তো এটার ব্লার হচ্ছে যে 7 এ আছে, মানে সর্বোচ্চ ব্লারটাই দেওয়া আছে। যদি আপনি ফোন থেকে কাছে থাকেন, মানে সাউন্ডটা কিন্তু এখন এই ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আর এই জায়গায় প্রচুর বাতাস যাচ্ছে, এই বাতাসের মাঝে এরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। আর হচ্ছে কতটুকু ভালোভাবে ব্লার করতে পারতেছে, ফেস কতটুকু ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে, মুখ ব্লার করে দিচ্ছে কিনা, তো এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর হচ্ছে এই যে আমি যদি একটু দূরে যাই তাহলে কতটুকু ব্লার করতে পারতেছে আশা করি বুঝতে পারতেছেন। অ্যান্ড এটার পোর্ট্রেট কোয়ালিটির কথা যদি বলি, এই ধরনের ছোটখাটো বেস ভেরিয়েন্টের ফোনগুলো কেনার সময় আমাদের সবার আগেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। ব্যাটারি ব্যাকআপ তো খুবই খারাপ দিবে, দিন শেষে আমাকে বারবার এটাকে চার্জ দিতে হবে। তো এই S24 যখন আসছে তখন থেকেই কিন্তু এই প্যারাটা অনেকটাই কমে গেছে, যদিও কিনা এখন যে S25 আসছে সেটার সাথে খুব একটা ডিফারেন্স এখন নাই, বাট এই S24টার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো।
এই জায়গায় কিন্তু স্ন্যাপড্রাগন এবং এক্সিনোসের ক্যাচাল চলে আসে। স্ন্যাপড্রাগনটা যদি নেন তাহলে ব্যাটারি ব্যাকআপ এই এক্সিনোস থেকে স্লাইটলি বেটার পাবেন, বাট এটা দিয়েও কিন্তু আপনি অনায়াসেই 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। এর থেকে একটু আপ ডাউন হতে পারে, বাট এটাকে আমি মানে ফুল চার্জ করে সকাল থেকে বিকেল পর্যন্ত খুব ইজিলি ইউজ করতে পারতেছিলাম, মানে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এটাতে একটা 4000 mAh এর ব্যাটারি থাকতেছে, আর যেহেতু এটার মধ্যে LTPO ডিসপ্লে ইউজ করা হয়েছে যার কারণে তুলনামূলকভাবে এটা থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তো ফাইনালি এখন কথা হচ্ছে যে 60-62 কিংবা অ্যারাউন্ড 60,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি S24টা নেবেন কিনা। আমি বলবো যে এখন যদি আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান, আপনার বাজেট 60-62 হাজার কিংবা 60-এর আশেপাশে, তাহলে অবশ্যই এই S24 যেইটা রয়েছে সেটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে আপনি এই ফোনটা কিনলে ঠকবেন না, এনজয় করবেন অবশ্যই স্ন্যাপড্রাগনটা কিনলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।